আমার আজকের আলোচনার বিষয় ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার আঙুল উঁচিয়ে বেশ কড়া কড়া কথা বলছেন এবং সেই ঘটনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। মব শব্দটা এখন আমরা শুনলেই মানে ভয়ঙ্কর একটি আতঙ্ক, একটা কষ্ট, এত মব সৃষ্টি করা হচ্ছে, প্রকৃত মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয় না। আবার কোনো কোনো জায়গায় মবটাকে যা হয়নি সেটিকে মব হিসেবে উল্লেখ করে চালিয়ে দেওয়া হচ্ছে। যেমন সেই ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে গুরুতর অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে এবং রুমিন ফারহানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। রোববার তিনি বলেছেন যে 5 আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে। রোববার একটি মতবিনিময় অনুষ্ঠানে তার মন্তব্য এরকম যে আশা করি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদের 5 আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন 5 আগস্ট হয়েছিল তেমনি যে কোনো আসনে 5 আগস্ট করতে পারে। আর চিঠিতে কি অভিযোগ করা হয়েছে রুমিন ফারহানার বিরুদ্ধে? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল যখন আচরণবিধি লঙ্ঘন, তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজন 40,000 টাকা জরিমানা করেন। এই সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন। চিঠিতে আরো যা উল্লেখ করা হয়েছে তা আরেকটু জানা আপনাদেরকে। এই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্য সময় মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লিঙ্ক জড়িয়ে দেওয়া হয় ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর একটি লিঙ্ক। এখন রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়টি বলতে গিয়ে আমি আঙুল উঁচু করেছি বা এরকম দেখিয়েছি আর কি। আশা করি প্রশাসন কারো পক্ষ নেবে না। এখন যে বাস্তবতা, রুমিন ফারহানার ভিডিওটি দেখে হয়তো অনেকেরই খারাপ লেগেছে, বাস্তবতা আমারও খারাপ লেগেছে। এক ধরনের হুমকিও ছিল হয়তো, কিন্তু সেই হুমকি কি ধরনের? তিনি 5 আগস্টের আগেকার সময়ের কথা মনে করতে বলেছেন সবাইকে, যখন প্রশাসনের সবাই সরকারের দাবি করেছে, কোনো ধরনের ন্যায় নীতি কিংবা আইনানুগ কোনো ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ছিল না। তার কি খুব বেশি পরিবর্তন হয়েছে গত 17 মাসে? কোথাও আইনের শাসন আছে? এই যে মবের অভিযোগ আনা হলো রুমিন ফারহানার বিরুদ্ধে, এর আগে প্রশাসনের কোথাও থেকে কারোর বিরুদ্ধে এরকম অভিযুক্ত বা মব শব্দটি উল্লেখ করা হয়েছে? হয়তো রুমিন ফারহানার বিষয়টা আমি আবার বলি, হয়তো অনেক খারাপ লাগতে পারে, তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারানোর জায়গা থেকে হয়তো তিনি এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু প্রশাসন যে কারো কারো ক্ষেত্রে অতি নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে একেবারে উদার ভাব দেখাচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকার মতন অনেক কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে, সেগুলোকে তাহলে কি দিয়ে বিচার করবো? এই কোথাও নির্বাচন বলবো, আদৌ নির্বাচন হয় আমরা জানি না। তারপরেও এই নির্বাচনকে কেন্দ্র করে তো এর মধ্যে কম ঘটনা ঘটেনি, অনেক বড় বড় ঘটনা। পোস্টাল ব্যালট পেপার বিশেষ একটি দলের লোকজন নিয়ন্ত্রণ করছে। প্রবাসে পোস্টাল ব্যালট পেপার যা তার হাতে চলে যাচ্ছে এবং বিশেষ কায়দায় সেগুলো বিশেষ বিশেষ ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তারা এই অভিযোগ জানিয়েছে। ছাত্রদল এই অভিযোগ সহ আরো বেশ কয়েকটি অভিযোগ নির্বাচন কমিশন অফিস। কিন্তু কাদের কাজ কি হচ্ছে? এবং প্রার্থিতা নিয়ে মানে প্রার্থিতা টিকে থাকলো কি থাকলো না, প্রার্থিতা বাতিলের বিষয় নিয়ে অনেক ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো কোনো জায়গায় মব সৃষ্টি করে প্রার্থিতা বাতিল করতে বাধ্য করা হয়েছে। কই সেসব ক্ষেত্রে তো আমরা কিছু দেখিনি। ডাইরেক্ট অ্যাকশন নিতে আমি রুমিন ফারহানার পক্ষে কিছু বলছি না, তার পক্ষে উকালিত করাও কিছু নেই। কিন্তু রুমিন ফারহানার যে অভিযোগগুলো কিছু, এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবার বলেন যে ঐতিহাসিক নির্বাচন। কি ইতিহাস নির্মাণ করছেন তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে? এবং যত ধরনের সার্কাস দেখা যাচ্ছে, এর আগে তো আর কোনো নির্বাচনে এমনটা আমরা দেখিনি। মানে সরকারি পর্যায়ে সার্কাস, নির্বাচনে আছে 25-26 দিন, তখন উপদেষ্টাদের বিভাগের পরিচালনা পর্ষদের সভা মানে সদস্য করাই হয়। যে নির্বাচন কমিশনের ধ্যান জ্ঞান, সেই নির্বাচন কমিশনের সচিবকে বিভাগের পরিচালনা পর্ষদের সদস্য করা হয়। বুঝুন কি ধরনের ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথবা কতটুকু গুরুত্ব সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন বিষয়। সেখানে হয়তো আমি আবার বলি খারাপ লেগেছে অনেকের, কিন্তু সেটিকে কেন্দ্র করে যদি সত্যি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব শক্ত অবস্থান প্রশাসনকে নিতে হয়, সেটিও নিশ্চয়ই আরো বাড়ছে। রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে। রেজাল্ট কি? আজকে রুমিন ফারহানা নিজে কি বলে দেখেন। যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা, এখন পা চাপতে গিয়ে বুঝেছে। এবং এখনো রুমিন ফারহানার এই কথাকে আমি বিশ্বাস করি না। কারণ কি জানেন, সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না, তার পাছা শুকিয়ে গেছে, পাছায় আর তেল নাই, চর্বিও কমতেছে। আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এখন এটা বলতেছে। কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না। রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সব সময়
বাতার যেদিকে ওইদিকেই বাদাম ধরে। তাহলে সত্য কারা বলে? কাদেরকে আমরা বলবো? এখন আরেকটা কথা, তাহলে রুমিন ফারহানার কথা যদি আমি বিশ্বাস না করি, এর অর্থ কি বিএনপি চাঁদাবাজি করে না? কেমনে চাঁদাবাজি করে না? 2 দিন আগে ঢাকা কলেজে ছাত্র দলের চাঁদাবাজদের কেমনে ধরছে দেখেন। এটাও কান্না। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। ভণ্ডামি। তাহলে বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে তারা তো সবাই গালি দিবেন, একত্র হয়ে গালি দিবেন। হাসা কথা কয় কেন? সত্য কথা বাতাসে বাংলাদেশে বেগম জিয়া সত্য কথা বলছে, তাকে মেরে ফেলা হয়েছে। জীবনে বাংলাদেশের হিস্ট্রিতে ছেলেপাদের শিখায় যাবেন, বিএনপি হচ্ছে ওই দল যে দল তাদের প্রতিষ্ঠাতা হত্যার বিচার চায় না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফিকির জন্য দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে, সন্তানকে বর্গা দিবে, ক্ষমতা এবং টাকা তাদের চাই। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা। এখন সাবেকই বলতে হবে, কারণ বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং রুমিন ফারহানাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে। এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আমাকে দলে এনে তিনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তার যেদিন মৃত্যু হলো আমারও দলে সেদিন মৃত্যু হলো। ব্যাপারটা কাকতালীয়, কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এভাবেই তার বক্তব্য মতামত ব্যক্ত করেছিলেন গণমাধ্যমে। সেই রুমিন ফারহানা এবার বিএনপির গোমর ফাঁস করে দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন, যুগান্তরের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন। এই কথা যখন যুগান্তর বলছে তখন আমরা দেখছি সময় টেলিভিশন ভিন্নভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছে। সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখলে বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে বহিষ্কার করে এখন বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দিন। পেয়ে গিয়েছিলেন তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার কাজ চলাকালীন এই মন্তব্যগুলো করেছেন এবং বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার করা হয়েছে এই ব্যাপারটা বলেছেন। এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা মিথ্যা হওয়ার কথা নয়। কারণ রুমিন ফারহানা যে আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করছেন, ওখানে জমিয়তের দ্বিতীয় নেতাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে ইসলামীর, তার রুমিন ফারহানার সঙ্গে জিতে আসা কোনোভাবেই সম্ভব নয়। ওখানকার মানুষদের বিভিন্ন ধরনের বিভিন্ন খবর যেগুলো গণমাধ্যমে আসে এবং বিভিন্নভাবে যেটি হয়ে চলে আসবেন, সেই ক্ষেত্রে এমপি হওয়ার পরে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে কিনা সেটা একটা বড় বিষয়। বিদ্রোহী হিসেবে এমপি হয়ে আসলে তার যে মন্ত্রিত্ব পাওয়া হবে না এটা নিশ্চিত। তবে এখন তিনি বলছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে এবং সেই আসনটা ছেড়ে দেওয়ার অর্থাৎ মনোনয়নপত্র উজ্জ্ব করার কথা বলছে। কিন্তু তিনি বলছেন যে আমার জীবন থাকতে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ছেড়ে যাব না। তিনি গতকালকে আরেকটা খবর দেখে নিন, সেটা হচ্ছে যুগান্তরই আরেকটা শিরোনাম করেছে, তিনি নির্বাচনের দায়িত্ব, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন প্রশাসক। যুগান্তর বলছে আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। এই কথা যখন বলছেন তখন সেই ছড়িয়ে পড়া ভিডিওতে কি ছিল, চলুন একটু ভিডিওটা আমরা দেখে আসি। এই যে কথাগুলো মানে আমি যদি আরো স্পষ্ট করে বলি তাহলে মানে মত বিনিময় সভায় ব্যক্ত করেন, তিনি একটা মত বিনিময় করছিলেন, অর্থাৎ মত বিনিময় সভা সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কথা বলা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বলছেন। কিন্তু আমরা রুমিন ফারহানার ব্যাপারে এতটা সোচ্চার যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে গণমাধ্যমে প্রতিদিন বেশ কয়েকটা করে ভিডিও, মানে গণমাধ্যমে তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহর ভিডিও ছড়িয়ে পড়েছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ঢাকা 8 আসনে নির্বাচনের ক্যাম্পেইন করার। তিনি দেদারসে নির্বাচনের ক্যাম্পেইন করছেন, তার এবং তার জোটের হয়ে ভোট চাচ্ছেন, অথচ নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়নি। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একই দেশে বিভিন্ন দলের জন্য কিংবা রাজনৈতিক এই নীতিতে বিশ্বাসী হয়েছে কিনা এবং তার কারণে রুমিন ফারহানা বেশি খেপে গেলেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। ঘটনার ভিডিওটা তো দেখলেনি। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নোয়াগাঁও ইসলামাবাদের বাসিন্দারা রুমিন ফারহানার সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে। আয়োজনে কোনো ব্যানার, ফেস্টুন বা মাইক ব্যবহার করা হয়নি বলে স্থানীয়রা দাবি করে। অর্থাৎ কোনো ব্যানার ছিল না, কোনো ফেস্টুন ছিল না, কোনো স্লোগান ছিল না, কোনো মাইক ছিল না, কিছুই ছিল না। রুমিন ফারহানা সভাস্থলে পৌঁছালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন এবং তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তবে রুমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন। এই সময় তিনি ম্যাজিস্ট্রেটকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ, আই উইল নট লিসেন টু দ্যাট। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হয়। জবাবে রুমিন ফারহানা বলেন সব জায়গায় হচ্ছে। পাশ থেকে একজন ব্যক্তি বলেন আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখন কিছু বলেন না। এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন এরকম যে দেখায় আপনাদেরকে, তখন কিছু হয় না। ব্যাপারগুলো জমে উঠেছিল, গতকালকে নাটকগুলো জমে উঠেছিল। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আবারও বলেন আজকে শুনছি আঙুল তুলে বলে গোলাম, ভবিষ্যতে আর মাথায় রাখবেন আমি রুমিন ফারহানার কোনো দল লাগে না। একটু বেশি বাড়াবাড়ি করেছেন। তিনি বলছেন আমি যদি না বলি কিংবা আমি যদি হুকুম দিই তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না, বের হতে পারবেন না। এটা একেবারে স্পষ্ট হুমকি। কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখছি যে গণমাধ্যম বলছে
যুগান্তর নিশ্চিত করছে যে আচরণবিধি লঙ্ঘনের জন্য রুমিন ফারহানের একজন সমর্থক জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেছেন। বড় টাকা, বেশ টাকা, 40,000 টাকা অনেক টাকা। 40,000 টাকা জরিমানা করেছেন, কিন্তু রুমিন ফারহানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। কিন্তু প্রশ্ন শেষ কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে রুমিন ফারহানা বিএনপির মন্ত্রিত্বের অফারের কথা যেমন বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঠিক হয়নি, একটু বেশি উত্তেজিত হয়েছেন। আমার মনে হয় যে ভিডিও বার্তায় কিংবা মিডিয়াতে কথা বলেই তার এই আচরণের জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত, কারণ তার একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেটা নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আর নির্বাচনের আচরণবিধির কথা যেটা বলছিলাম, রুমিন ফারহানার জনগণের সঙ্গে মতবিনিময় করাটা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে এনসিপি নেতারা সারা দেশে যেগুলো করছেন, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা যে নির্বাচনের ক্যাম্পেইনগুলো চালাচ্ছেন, নির্বাচন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এই শুরু হওয়ার আগেই তারা যে ক্যাম্পেইন করছেন, ভোট চাচ্ছেন এবং ওপেনলি সেগুলো ভিডিও করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন, সেগুলোতে নির্বাচন হচ্ছে যে এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও কোনো কথা বলা হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে যে সরে যাওয়ার রাজনীতি করছে সবাই, এবং বিএনপিকেও দেখছি মানে সব সরে যাওয়ার দলে পরিণত হয়েছে তারা, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম হচ্ছে, তারা কিছু বলছে না। কিন্তু বিএনপি কিংবা অন্য দল এই বিষয়ে কথা বলতে চায় না। শুধুমাত্র একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী, এই কারণেই কি তার আচরণবিধির দিকে নির্বাচন কমিশন খুব বেশি করে তাকাচ্ছে? যারা রাজনৈতিক দলের প্রার্থী তারা যে দেদারসে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, ভোট চাচ্ছে এবং তার ভিডিওগুলো নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ দিচ্ছে, এমনকি প্রতীকের নাম অনেকগুলো লোকজন, শিশু, কিশোর, এদেরকে নিয়ে সেই ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ছেড়ে দিচ্ছেন, সেগুলো কি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না? বিনীত প্রশ্ন থাকলো। এবং এক দেশে যদি দুই আইন হয়, রাজনৈতিক দলের নেতাদের বেলায় এক আইন আর অসহায় স্বতন্ত্র প্রার্থীদের বেলায় আরেক আইন, তাহলে এই নির্বাচন কখনোই মানে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে গ্রহণযোগ্যতা পাবে না এবং এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি তো ফেসবুক, ইন্টারনেট, টুইটার আমার খবর পাবেনই। কারণটা কি? প্রথম কারণ হলো যে ব্রেন উইথ বিউটি, মানে সাধারণত সুন্দর মুখের যাওয়ায় পৃথিবীব্যাপী, তার সঙ্গে মেধা এবং সাহস থাকে, পারিবারিক যাকে বলা হয় ঐতিহ্য থাকে, যে জিনিসগুলো রুমিন ফারহানা রয়েছে, এবং এই কারণে তিনি প্রার্থী হিসেবে আকর্ষণীয় বা আকর্ষণীয়। এবং তার এই আকর্ষণ এমনি আসেনি, তার বাবার লিগেসি, অর্থাৎ তার বাবার নাম অলি আহাদ, বাংলাদেশের অন্যতম ভাষাশৈলী, বঙ্গবন্ধু ঘনিষ্ঠ বন্ধু, একসময় আওয়ামী লীগ নেতা ছিলেন, যুক্তফ্রন্ট নেতা ছিলেন। এখন আসলে রুমিন ফারহানাকে তার বাবার পরিচয় পরিচিত হতে হয় না, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা যখন প্রথম টকশোতে এলেন, বেশি দিন আগের ঘটনা না, আওয়ামী লীগ জমানার মানে কত, ও যখন এমপি হলেন, উনি যখন এমপি হলেন তার 2-3 বছর আগে, এর আগে অতটা পরিচিত ছিলেন না। কিন্তু দেখা গেল যে মানুষ 10 বছর 15 বছর টকশো করে যা না অর্জন করতে পেরেছে, সে 2-3 মাসের মধ্যে সেটা অর্জন করে ফেললো। তার যে ঝাঁঝালো বক্তব্য, তার যে স্মিত হাস্য, বন্ধুসুলভ আচরণ, আবার প্রতিপক্ষের উপরে এগুলোর মতো শক্তি নিয়ে, ক্রূরতা নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে দুর্দান্ত শক্তি, এই কারণে তিনি আলো হিংসে মরে গেল যে এই রমণী কোথেকে আসলো। তারপরে কি বলে সবাই তাকে নিয়ে নাচানাচি করছে, বিএনপির সব নেতারা, মানে একটা টক টুলো শুধু রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানা, রুমিন ফারহানার জিকিরে মানে বিএনপি মানে বলতে গেলে সবাই, মানে তার সে প্রভাবশালী নেত্রী কেউ ছিল না সেই 2018 সাল পর্যন্ত। পরবর্তীতে তিনি যখন সংসদ সদস্য হলেন মহিলা কোঠায়, সংসদ সদস্য হওয়ার পর ধরে নিলেন যে তারেক রহমান সাহেব তাকে খুবই পছন্দ করেন। আর এটা নিয়ে তো মানুষ নানা রকম কথাবার্তা, কেন পছন্দ করেন, কি কারণে পছন্দ করেন, সূত্র কি, ডাজ নট ম্যাটার। রুমিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সে তার সংসদে তার দায়িত্ব কর্তব্য প্রাণান্ত চেষ্টা করলো এবং দলকে সেভ করার জন্য, দলের আইডিওলজি, সে সংসদে আমি মনে করি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তো এরপরে যখন সেই সংসদ থেকে তিনি পদত্যাগ করলেন, সবাই ধরে নিল যে সামনে যে নির্বাচন আসবে, বিএনপি থেকে যদি একজন রমণীকে মনোনয়ন দেওয়া হয়, রুমিন ফারহানা সেখানে পাবেন। দলের ভিতরে তার একটা জনমত তৈরি হলো, নির্বাচনী এলাকায় তৈরি হলো। তারপর যাকে বলা হয় সাধারণ যারা এলিট মহল, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, তারা সবাই রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিল। কিন্তু এর মধ্যে যেটা করলো রুমিন, সেটা হলো এই গত 17 মাসে যে বিএনপির লোকজন যে সকল চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম শুরু করেছিল, এগুলোর ব্যাপারে তিনি প্রতিবাদ শুরু করলেন। এবং বিএনপির মধ্যে পদপদবি, আমি প্রতিবাদ করেছি প্রথম দিন থেকে, কিন্তু আমি তো আসলে বিএনপির কোনো পোর্টফোলিওতে নেই, আমার কোনো সাধারণ মেম্বারশিপ নেই। কিন্তু রুমিন তো তারপর বিএনপির সভা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এরকম একটা পদপদবিতে আছে। কাজেই তার এই বক্তব্য দলে যারা কর্তা ব্যক্তি তারা গুসা করলো, সে দলের ভিতরে থেকে দলের বিরুদ্ধে বলে এবং আস্তে 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 তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো। আর যত মুখ ফিরিয়ে নেওয়া শুরু হলো, রুমিন তত বেশি বেপরোয়া হয়ে যাওয়া শুরু করলো এবং শেষমেশ তাকে মনোনয়ন না দিয়ে ওখানে জোটের একজন প্রার্থী জুনায়েদ হাবিবি তাকে দেওয়া হলো এবং রুমিন ঘোষণা করলো যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, এবং সে স্বতন্ত্র দাঁড়িয়েছে। তো তার এই স্বতন্ত্র দাঁড়ার কারণে পাবলিক সেন্টিমেন্ট, তার এলাকার ভোটারদের সত্যিকার চিত্র আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারনেটে যে ভাইব দেখি, সেই ভাইবের শতভাগ এখন রুমিনের পক্ষে। এবং রুমিন এর যে এই মুহূর্তে তার যে স্টার, মানে পলিটিক্যাল স্টার, শাহরুখ খানের মতো। এবং সেই যদি রুমিন একদিকে মানে জনসভা করে ব্রাহ্মণবাড়িয়াতে, আর অন্যদিকে যদি বিএনপির সর্বোচ্চ নেতারা সবাই দলে বলে সেখানে জনসভা করে, যদি বাইরে থেকে লোক না নেওয়া হয়, তাহলে সেখানে রুমিনের জনসভাতে বেশি হবে না বিএনপির জনসভাতে বেশি লোক হবে, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, এটা ঢাকা থেকে আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, সেই রুমিনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। বক্তব্য হলো যে নির্বাচনের এখন প্রস্তাব প্রপাগান্ডা বন্ধ, উঠান বৈঠক করতে পারবেন, মাইক ব্যবহার করতে পারবেন না। এবং সেই অর্থে রুমিন একটা জায়গাতে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। তো সেখানে জনক ম্যাজিস্ট্রেট গেলেন, যাওয়ার পরে তিনি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখিয়ে 40,000 না 60,000 টাকা তিনি সেখানে জরিমানা করলেন। এবং এরকম একটা পরিস্থিতিতে রুমিন সেখানে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়লেন এবং তিনি যেটা বলার চেষ্টা করলেন যে আপনি তো আমার এখানে খুব দাপট দেখালেন, ম্যাজিস্ট্রেসি দেখালেন, কিন্তু বিএনপির প্রার্থীর ব্যাপারে তো আপনি কখনোই, বা বিএনপির যে প্রার্থী বা বিএনপি নেতারা যে প্রতি মুহূর্তে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে তাদের কিন্তু আপনি জরিমানা করলেন না।
বরং আমি বিএনপির রুমিন বলছিল যে আমি আপনার অফিসে গিয়ে সেই আচরণ ভঙ্গের বিএনপির প্রার্থীর আচরণ ভঙ্গের ব্যাপারে অভিযোগ দিয়ে আসছি, আপনারা কোনো অভিযোগ তো গ্রহণ করেননি। উল্টো যেটা হলো, আমি এই যে আপনাদের কাছে অভিযোগ করেছি এই জন্য আমাকে মানে আপনাদেরকে একসাথে টিটকারি করছে, তারা বুড়া আঙ্গুল দেখিয়ে তর্জনীটা মানে থাম যেটা বলা হয়, বুড়া আঙ্গুল বলছে যে ওই ম্যাজিস্ট্রেট আমার ঘোড়া ডিম করবে, প্রশাসন আমার ঘোড়া ডিম করবে, এই ধরনের কথাবার্তা আর কি। এটা বোঝেন যে একটা ঘোড়া ডিম বললাম ভদ্র ভাষায়, কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আরো বাজে কথা বলা হয়, বয়াকার বাদিয়া বলা হয় আর কি, বা তালি ভাষায় সাদিয়া বলা হয়। এরকম কথাবার্তা সাধারণত এই রাজনীতি ময়দানে এগুলো প্রকাশ্যে মাইকে অনেকে বলে। ওইদিন হাদি বলছিল মুখে ড্যাশ ম্যাশ শিয়ে ফেলো, সব এরকম একটা কথাবার্তা রাজনীতি ময়দানে এখন এটা ভাত মাছ হয়ে গেছে। তো সেই কথাটাই রুমিন বলার চেষ্টা করছে, কিন্তু ছবিটা যেভাবে আসছে অ্যাজ ইট ইজ মনে হয়েছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন, কিন্তু ঘটনা তা নয়। তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে আপনাদেরকে অন্যরা বুড়ো আঙুল দেখাচ্ছে, সেখানে আপনারা কিছু করতে পারছেন না, আর আমরা আপনাদের অনুগত, আমাদের কাছে এসে আপনারা এখানে জরিমানা করছেন, ম্যাজিস্ট্রেটকে দেখাচ্ছেন, কিন্তু দ্য ফার্স্ট টাইম, এইবার আপনাদের হুকুম মানলাম, কিন্তু দ্বিতীয়বার আর মানবো না। এখন এই যে তার যে ক্রোধ, তার যে চোখের অগ্নিস্ফুলিঙ্গ, বা তার যেভাবে সে একেবারে রায় বাঘিনীর মতো ওখানে ঝাঁপিয়ে পড়েছিল, তিনি কেন করলেন? তিনি আসলে এরকম করেন না। তিনি সদা হাস্য, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, ভদ্রলোকের সন্তান। তো রাজনীতির মধ্যে তিনি ওখানে ওরকম দেখালেন কেন? অনেকটা হাসনাতের মতো, মানে উনি সেখানে একটা জিদ দেখানোর চেষ্টা করেন, কারণটা কি? বা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কেন? ব্যাপারটা হলো এটা রাজনীতির ময়দানের একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। নেতা এবং কর্মী সবসময় চায় যে তাদের নেতা, যিনি সর্বোচ্চ নেতা হবেন, মানে এমপি প্রার্থী হবেন, তার সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং যে কোনো একটা সমস্যার সমাধান করার মতো তার তাগদ থাকতে হবে। তো সেক্ষেত্রে ইউনিয়ন যদি ভয় পেয়ে যেত, তারপর সেটা চুয়া করে ম্যাজিস্ট্রেটের হাতে পায়ে হতো, মাফ করে দেন, আর করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অর্ধেক নেতা কর্মী মাঠ থেকে চলে যেত। এটাই নিয়ম। কিন্তু ওই যে রুমিন যে রাগ হয়ে গেছে, চোখ গোল গোল করেছে, আশেপাশের নেতারা সবাই বলা শুরু করেছে যে না, নেতা তো এরকমই হওয়া উচিত, এর সাথে কাজ করলে সে আমাদেরকে ছেড়ে যাবে না, একে যদি কেউ আঘাত করতে আসে সে সহজে কাউকে ছাড়বে না, সেটা মিলিটারি হোক, ম্যাজিস্ট্রেট হোক, কাজে আমরা নিরাপদ। এবং এটা ভোটের মাঠের একটা চিরাচরিত রাজনীতি। বাংলাদেশের যত ভদ্রলোক দেখেন না কেন, একেবারে প্রমাণিত যারা ভদ্রলোক, তারাও ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি এরকম আচরণ না করে, রুমিনের মতো আচরণ না করে, তাহলে তারা নির্বাচনের ময়দানে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয়ত, এখানে রুমিন যেকোনোভাবে রুমিনকে প্রভোগ করা হচ্ছে, তাকে একটা কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে ফেলে দেওয়া হচ্ছে। এবং এই যে তাকে নিয়ে মানুষের যে সহানুভূতি, মানুষের যে একটা ব্লাইন্ড সাপোর্ট, মিডিয়াগুলো যে তাকে নিয়ে মাথামাতি করছে, এই জায়গাগুলো বিএনপিকে খুব অপমান করছে। বিএনপির খুব ইগোতে লাগছে যে আমরা যাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, সব মানুষের উচিত তার দিকে না তাকানো, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, কিন্তু আমরা যাকে তাড়িয়ে দিলাম সবাই তাকে কোলে তুলে নিচ্ছে। তাহলে কি আমাদের জনপ্রিয়তা নেই? এবং এখানে অনেক ক্ষেত্রে ঘটনা ঘটছে। বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে, সাধারণ মানুষ তাদের পক্ষে দাঁড়িয়েছে। বিএনপি যাদেরকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে খেপে গিয়েছে। তো এটা বিএনপির জন্য একটা রীতিমতো অবমাননা করে। এখন রুমিন ফারহানা যে নির্বাচন মাঠে যেভাবে প্রাধান্য পাচ্ছে, তাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে মাতামাতি হচ্ছে, তো সেই তুলনায় বিএনপির বড় বড় নেতাদের নামই উচ্চারিত হচ্ছে না। তাদের পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।